আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমরা 9 বেসিক স্ট্রাকচারে ক্লাস করছিলাম। এইটা আমাদের 9 নাম্বার ক্লাস, একদম শেষ ক্লাসটা। বেসিক যে গ্রামার ছিল সেই গ্রামারের একদম শেষ ক্লাস। আমরা শেষ পর্যায়ে এই আগের যে ভিডিওগুলো যারা দেখোনি তারা ভিডিওগুলো দেখে নিও। আগের যে স্ট্রাকচারগুলো ছিল সেগুলো সাবজেক্ট থেকে শুরু হতো। এই যে স্ট্রাকচার, এটা সাবজেক্টের তা শুরু হবে না। এটা এমন এক ধরনের বাক্য, এমন এক ধরনের স্ট্রাকচার যেখানে সাবজেক্টের কোনো অর্থ হয় না, সাবজেক্টের কোনো মান নেই, সাবজেক্টের কোনো দাম নেই। সাবজেক্টের জাস্ট জায়গাটা খালি, সেই জন্যই রাখা হয়েছে। এটাকে বলা হয় নন রেফারেন্সিয়াল সাবজেক্ট। নন রেফারেন্সিয়াল সাবজেক্ট, যার অর্থ হচ্ছে এর কোনো অর্থ নেই বা যার কোনো মানে নেই। এই জায়গায় আরেকটা শব্দ ব্যবহার হয়, সেটা হচ্ছে ইট। একই রকম। তো এইটা এইটার অনেক বাক্য আছে, আমরা অনেক বাক্যটা লিখি। যেমন একটা উদাহরণ দিই, যেমন একটা ছেলে ছিল, কিংবা আমরা অনেক সময় বিভিন্ন গল্প পড়ার আগে বলি যে এক যে বুড়ি ছিল, এক যে রাজা ছিল, একটা ছেলে ছিল। তো এই যে একটা রাজা ছিল, ধরো দেয়ার ওয়াজ এ কিং। এখানে এই যে কিং, এইটা সাবজেক্ট। এই সাবজেক্ট অনুসারে এটা আছে ভার্ব। অর্থাৎ সাবজেক্টটা যদি প্লুরাল হতো, অর্থাৎ রাজা যদি একজন না হতো, যদি অনেকজন হতো, তখন কি হতো? তখন কিন্তু এইটা ওয়াজ হতো না, তখন ওয়্যার হয়ে যেত। অর্থাৎ সাবজেক্টটা অনুসারে এইটা চেঞ্জ হয়, এইটার পরিবর্তন হয়। আশা করি আমি তোমাদেরকে এই বিষয়টা বোঝাইতে পেরেছি। বিশেষ করে যখন ভার্বের গ্যাপ আমি পূরণ করতে দেখি ছেলে মেয়েদের, তখন তারা এই ভুলগুলো করে। যারা জানে যে দেয়ালের পরে ইজ বসে, দেয়ালের পরে ওয়াজ বসে, কিন্তু এই যে ওয়্যার বা আর যখন প্লুরাল ফর্ম আসে, তখন প্লুরাল ফর্মটা কেন বসে? কারণটা হচ্ছে এই যে পরবর্তীতে যে সাবজেক্টটা আমরা ব্যবহার করেছি, এই সাবজেক্টটার কারণে এটা চেঞ্জ হয়। আমি যদি এখানে বলি যে দেয়ার আর সাম বয়েজ ইন দ্য রিভার, আমি একটা বাক্য লিখলাম, নদীতে বেশ কিছু ছেলে ছিল। তো এখানে আর কেন লিখলাম? এই যে সাবজেক্টটা বসেছে, এই সাবজেক্টটা এখন প্লুরাল হয়ে গেছে, অর্থাৎ সিঙ্গুলার না, এটা একটা প্লুরাল ফর্ম। তো এই যে প্লুরাল আর একটা সিঙ্গুলার, তো এই যে এখানে ওয়াজ বসবে না ওয়্যার বসবে, এটা নির্ভর করছে এটার পরে অথবা এটার পরে। তারপরে আরো একটা লিখি, দেয়ার, সব জায়গায় একই রকম, দেয়ার ইজ এ ভিলেজ, একটা গ্রাম আছে। যদি এখানে আমি এই ভিলেজটা যদি প্লুরাল হতো, যেমন এখানে যদি আমি এ তুলে দিয়ে যদি আমি এখানে এসটা দিয়ে দিই, তাহলে এখানে তখন এই জায়গাটা ইজ হবে না, আর হয়ে যাবে। এই যে কেন আর হচ্ছে, কেন ইজ হচ্ছে, এইটাই। পরবর্তীতে যেটা যোগ হয় এটা হচ্ছে এক্সটেনশন, বা বাক্যের সাথে যেটা বাড়তি অংশটা, এই বাড়তি অংশটা তুমি এটা ব্যবহার ইচ্ছে করলে করতে পারো, ইচ্ছে করলে বাদ দিতে পারো। এটা তোমার ব্যাপার, বা তুমি কোন ধরনের বাক্যটা নিচ্ছ তার উপর নির্ভর করছে। তো এই বাক্যগুলো, এই যে দেয়ারটা আসছে, সকল ক্ষেত্রে দেয়ার আসছে, এই দেয়ারের কিন্তু কোনো মানে নেই, কোনো অর্থ নেই। এই জন্য নাম দেওয়া হয়েছে নন রেফারেন্সিয়াল সাবজেক্ট, অর্থাৎ যার কোনো অর্থ নেই, যার কোনো ভূমিকাও নেই, অর্থও নেই, ভূমিকাও নেই। শুধুমাত্র জায়গাটা শূন্য, এই শূন্য জায়গাটা ক্যাপচার করার জন্য বা শূন্য জায়গাটা ভরাট করার জন্য এটা ব্যবহার করা হয়েছে। তো এই জাতীয় বাক্য কিন্তু অনেক ব্যবহার আছে, আমরা জানি দেয়ারতে অনেক ব্যবহার আছে। যেমন নদীতে একটা ব্রিজ আছে, নদীতে একটা ব্রিজ আছে। দেয়ার ইজ এ রিভার, দেয়ার ইজ এ রিভার, সরি একটু ভুলটা লিখেছি, দেয়ার ইজ এ ব্রিজ
অন দ্য রিভার। এখানে একটা কথা আছে, অনটা হবে না, এখানে ওভার হবে। তো এইটা প্রিপজিশনের ক্লাসে আমি দেখাইছি। কেন সাধারণত যারা ইংরেজিটা একটু কম জানে, ইংরেজি যারা একটু কম বোঝে, যাদের এটা ইংরেজির পরে কোর্স করা নেই, তারা কিন্তু এই ভুলটা করে বসবে। তো আমি এখন এই ব্যাখ্যা দিচ্ছি না, আমি এখন যেহেতু 9 নম্বর স্ট্রাকচার নিচ্ছি, এটারে আমি এখন বলি। তো এটা তোমার প্রিপজিশনের ক্লাসে ওটা দেখে নিও, আর যদি কোনো কথা থাকলে তুমি আমাকে কমেন্টে জানিয়ে দিও। দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার। এই যে এখানে ইজটা কেন বসলো? এই ব্রিজের জন্য। যদি ব্রিজটা একটা না, যদি অনেকগুলো ব্রিজ হতো, যদি অনেকগুলো ব্রিজ হতো, তখন কিন্তু আমি এখানে ইজ দিতাম না, তখন এখানে আর দিতাম। তার মানে এই সাবজেক্টটার অনুসারে ভাবটার ব্যবহার হবে। একটা উদাহরণ দিই, দেয়ার আর few birds flying in the sky. অর্থাৎ আকাশে কিছু পাখি উড়ছে। তো এই যে কিছু পাখি আকাশে উড়ছে, পাখিগুলো কিন্তু একটা না, কয়েকটা পাখি। আমি যেহেতু কয়েকটা পাখি নিয়েছি, কিন্তু সাবজেক্টটা প্লুরাল ফর্ম হয়ে গেছে। এই যে প্লুরাল ফর্ম, সিঙ্গুলার ফর্ম, এইটাই যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি এটা ধরতে পারবা। যেমন ধরো, দেয়ার গোজ এ প্রভাব। আমি একটু ছোট করে লিখি তোমাদের বোঝার সুবিধার জন্য। দেয়ার গোজ এ প্রভাব, প্রবাদে আছে যে। যদি আমি এই বাক্যটা এমন লিখতাম, দেয়ার গো সাম প্রভাবস, এইটা এখন প্লুরাল হয়ে গেছে, এটা সিঙ্গুলার। এইটা আর এইটা খেয়াল করো, সিঙ্গুলার প্লুরাল। যখন প্লুরাল আসছে তখন কিন্তু গো হয়ে গেছে, যখন সিঙ্গুলার ছিল তখন কিন্তু গোজ হয়ে গেছে। এখানে যে ভার্বই আসুক না কেন, তুমি ভার্বের পরে যে সাবজেক্টটা দেখবা, সেই সাবজেক্টটা কেমন হয়েছে, কিভাবে বসেছে, সাবজেক্টটা কি সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে। যদি সাবজেক্টটা প্লুরাল থাকে, তাহলে তুমি ভার্বের সাথে কিছু তোমার যোগ করা লাগবে না। যদি সাবজেক্টটা সিঙ্গুলার থাকে, তাহলে ভার্বের সাথে নিয়ম অনুসারে বা টেন্স অনুসারে কিছু যোগ হবে, বা টেন্স অনুসারে পরিবর্তন হবে। তো এই জন্য এই যে টেন্স জানা, তারপরে শব্দের পরিচয় জানা, তারপরে সেন্টেন্স চিনা, তারপরে 9 বেসিক স্ট্রাকচার জানা, এইগুলো যদি তুমি না জানো, তুমি ইংরেজিটাকে তুমি তো ঠিক মতন আইডেন্টিফাই করতে পারবে না। এই মুখস্থ বিদ্যা, দেখো আমি তোমাদেরকে একটা সাজেশন দিই, সেটা হচ্ছে তুমি জেনে বুঝে করো, জানো এবং বোঝো, তারপরে তুমি কাজে হাত দাও। আর অধিকাংশ মানুষ যেভাবে ইংরেজি শেখে, সেটা হচ্ছে হাফ নলেজ, অন্যের মুখস্থ করা, অন্যের আইডিয়া সৃষ্টি করা কোনো বাক্য, সেই বাক্য সে কীভাবে তৈরি করলো তাও তুমি জানো না। তো যে বাক্য তুমি তৈরি করতে পারবে না, সেই বাক্য তুমি কিভাবে সৃষ্টি করবা, হাউ টু ক্রিয়েট ইট, তুমি এটা পারবা না। তো এই জন্য তোমাকে গোড়া থেকে শিখতে হলে তোমাকে গোড়া থেকে শিখতে হবে, যেভাবে আমি তোমাকে ভিডিওগুলো পর দিচ্ছি। এই 9 বেসিক স্ট্রাকচারটা আমি কেন আগে দিলাম, সেটা হচ্ছে কোনো ছাত্রছাত্রীর যদি ইংরেজি শিখতে হয়, তাকে তার এই 9 বেসিক স্ট্রাকচারটা জানা লাগবে। এই 9 বেসিক স্ট্রাকচার যদি সে না জানে, না বোঝে, সে ইংরেজিটাকে কখনো ভালো করে বুঝতেই পারবে না, ভালো করে শিখতেও পারবে না। মাঝপথে যেটা হয়, যে ইংরেজি শিখতে গেলে যখন বোরিং লাগবে, তখন সে হালটা ছেড়ে দেবে। আমি আজকে 30-35 বছর কি 40 বছর ধরে প্রায় ইংরেজিটা আমি শিখছি বা শেখাচ্ছি। তাহলে আমি যদি কিছু না জানি, তাহলে তুমি কিছু জানোই না। তাহলে ইংরেজিটা আমি এই 30-40 বছর ধরে এখনও গবেষণা করি, এখনও শিখি, এখনও নিত্য নতুন শিখতে হয়। কারণ ইংরেজি ভাষাটা, এর পার্টটা অনেক বড়, চ্যাপ্টারটা অনেক বড়। এটা তুমি রাতারাতি ওভারনাইট তুমি কিচ্ছু করতে পারবে না। তো এই সমস্ত ভুল ভাবনা ছেড়ে তোমাকে সঠিক রাস্তায় আসতে হবে।
তো যাই কথা না বাড়ি, এবার তোমাকে ইটটা দেখাই। ইট দিয়ে ঠিক একই রকম। তো ইটের দেয়ালের যেমন কোনো অর্থ হয়নি, ইটেরও কোনো মানে হবে না। যেমন তোমাকে একটা দেখায়, বৃষ্টি হচ্ছে, ছোট একটা কথা বলি, বৃষ্টি হচ্ছে। এই যে বৃষ্টি হচ্ছে, আমরা জানি বৃষ্টির ইংরেজি রেইন, এইটা এখানে ভাগ। বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে পড়েছে, তাই আইএনজি যোগ হবে, তাই নিয়ম অনুসারে এখানে একটা ইজ লাগবে। এবার এখানে একটা ইট লাগবে। ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। এই ইটির কিন্তু কোনো অর্থ নেই, এই ইটির কিন্তু কোনো মানে নেই। আশা করি আমি তোমাদেরকে বিষয়টা বোঝাইতে পারছি। তারপরে দেখো, ইট ইজ মন্ডে, ইট ইজ মন্ডে। দেখো আবার, ইট ওয়াজ মন্ডে। এই যে একটা আজকে সোমবার, তারপরে ইট ওয়াজ মন্ডে, এটা সোমবার ছিল। তারপরে ইট ইজ 5 o'clock। দেখো এই যে প্রত্যেকটা বাক্য খেয়াল করে দেখো, তুমি কখনো ইজ আসছে, কখনো ওয়াজ আসছে। তো এটা ঠিক দেয়ারের ক্ষেত্রে যেরকম ঘটেছিল, দেয়ারটা যেরকম যেভাবে ব্যবহার হয়, এটাও কিন্তু ঠিক একই রকমভাবে ব্যবহার হবে। তবে দেয়ারের পরে যেমন প্লুরাল ফর্মটা আসে, ইটির পরে সাধারণত প্লুরাল ফর্মটা আসে না। দেয়ারের পরে প্লুরাল ভার্বের ব্যবহার হয়, ইটির পরে প্লুরাল ভার্বের ব্যবহার হয় না। সেই জন্য এটা তুমি একদিক থেকে নিশ্চিত থাকো, এখানে সাবজেক্ট ব্যবহার হবে একই রকম, সবই সিঙ্গুলার। কিন্তু দেয়ারের পরে যে সাবজেক্টগুলো ব্যবহার হবে সবই প্লুরাল ফর্ম, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো ইট দিয়ে আর তোমাকে কি দেখাবো, যেমন ইট ইজ এ হার্ড জব। তো আমি লিখলাম, এটা 3 নম্বর স্ট্রাকচার বাক্যটা হয়ে গেছে। তো এই যে হার্ড জব, আসলে এই যে তোমার কাছে এই বাক্যটা এখানে হবে না, এটা আমার তোমাকে উদাহরণ দেওয়া ঠিক হয়নি। এই যে ইট ইজ এ মন্ডে, ইট ওয়াজ মন্ডে, ইট ইজ 5 o'clock, তারপরে ইট ইজ টুডে নাও বা ইট ইজ ফ্রাইডে, এই যে কথাগুলো, ইট ইজ রেইনিং, এই যে বৃষ্টি হচ্ছে, আজ শুক্রবার, কিংবা এটা শুক্রবার, কিংবা এখন 10টা বাজে। তো এই যে এখন 10টা বাজে, ইট ইজ 10 o'clock নাও, এই যে ইট ইজ 10 o'clock, এই ইটির ব্যবহারটা দেখো, এখানে ইটির ব্যবহারের ইটির কোনো অর্থ নেই। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা এই 9 নম্বর স্ট্রাকচারটা ভালো করে একটু প্র্যাকটিস করো বাড়িতে, যেভাবে আমি দেখালাম। তো যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্টে জানিয়ে দিও। আমাদের ভিডিওগুলো যদি তোমার ভালো লাগে, তুমি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং তুমি সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমি ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত হই। তো আজকে এই পর্যন্তই প্রিয় ভিউয়ার্স, তোমাদের সামনে দেখা হচ্ছে আবার সামনে নতুন ভিডিওতে, নতুন গ্রামার নিয়ে। আমরা সামনে নতুন গ্রামারের জগতে প্রবেশ করব। আমরা বেসিক পার্টটা শেষ করলাম, এবার সামনে আসছে ইংরেজির সেই মূল বিষয়, সেই মূল যে জায়গাটা, সেটা বুঝতে গেলে তোমাকে এইগুলো লাগবে। এইগুলো ছাড়া তুমি সামনের বিষয়গুলো বুঝতে পারবে না, কারণ বুঝতে গেলে আবার তোমার ব্যাকে আসা লাগবে। সেই জন্য তোমাকে এই ভিডিওটা দেখার জন্য, আমার এই টোটাল 28টা ভিডিও গেল, এই 28টা ভিডিও দেখার জন্য তোমাকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তো ওকে, আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে সামনের ভিডিওতে।